সেম হবে, বুঝতে পারছেন? মানে অন্যান্য কোর্সের সাথে কিন্তু টেস্টিং কোর্সের মানে ডিফারেন্সটা এটাই যে এখানে ঘুরে ফিরে টেস্টিং রিলেটেড টার্মগুলো থাকবে। তো অবশ্যই প্রত্যেকটা টেস্টিংয়ের ওয়ার্কিং প্রসিডিউর প্রিকশন এগুলো কি করবেন, ভালো করে করবেন, ঠিক আছে? তো আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে কালার ফাস্টনেস। কালার ফাস্টনেস অফ টেক্সটাইল ইজ অ্যান ইম্পর্টেন্ট ইন্ডেক্স ফর ইভালুয়েটিং দ্য কোয়ালিটি অফ ডাইড অ্যান্ড প্রিন্টেড টেক্সটাইল। সো কালার ফাস্টনেস যদি আমি আপনাদের সংক্ষেপে একটু বলি যে আমাদের টেক্সটাইল ফ্লোচার্টের ক্ষেত্রে প্রথমত হচ্ছে আমরা কি করি, ফাইবারটাকে ইয়ার্নে কনভার্ট করি, তাই তো? দেন ইয়ার্ন থেকে কনভার্ট করি কিসে, ফ্যাব্রিক, গ্রে ফ্যাব্রিক। এরপর ওই গ্রে ফ্যাব্রিকটাকে আমরা ডাইং অথবা প্রিন্টিং করে কি করি, ফিনিশড ফ্যাব্রিকে কনভার্ট করি। তো এই যে আমাদের ফ্যাব্রিকের মধ্যে ডাইং অথবা প্রিন্টিংটা থাকে, এটার স্থায়িত্ব কালারটার কিন্তু কি একটা মানে ইম্পর্টেন্স আছে। এখন ধরেন আমার ফ্যাব্রিকটাকে তো আমরা কালার করতেছি, ডাই করতেছি। এখন আজকে যদি আমি ওয়াশ করি, কালকে যদি আমার ফ্যাব্রিক থেকে সব কালার উঠে যায়, ওই ফ্যাব্রিক আমি ইউজ করতে পারবো না, পারবো না। এখন কালার উঠবে, কিন্তু কতটুকু পর্যন্ত উঠলে সেটার কোয়ালিটিটা এনশিওর হয় সেটাই আমরা কি করবো এই চ্যাপ্টারে দেখতে পারি। তারপর সেকেন্ড পয়েন্টে কি বলা আছে, অ্যাক্টিভিটি পড়েন তো রিফ্লেক্ট করে দেয়। The existence of coloring matters or the substrate for chemical, physical influence and other agencies of daily use. It is the property which indicates whether a coloring matter will stand the action of these influences and if so to what extent. Color fastness is diverse, including washing fastness, light fastness, rubbing fastness, parts preparation fastness, coloring fastness, ironing fastness, etc. The fastness of a color is dependent on the type of dye, depth of shade, color, process and parameters of dye. So overall এই স্লাইডটার মধ্যে আমাদের তিনটা জিনিস দেওয়া আছে। প্রথমত হচ্ছে কালার ফাস্টনেস জিনিসটা কি, কালার ফাস্টনেসের যে ইফেক্টটা সেটা, আর হচ্ছে কালার ফাস্টনেসের ডাইভার্সিটিটা। কালার ফাস্টনেস জিনিসটা কি, ওই যে কাপড় থেকে যে আমার রংটা উঠে যাচ্ছে সেই ম্যাটেরিয়ালটা। কাপড় থেকে রংটা আমার কি কি কারণে উঠতে পারে, কারণ আপনি একটা কাপড় কিনছেন, এই কাপড় থেকে কালারটা ব্লিড হচ্ছে বা কালারটা উঠে যাচ্ছে, এটা কয়টা কারণ হতে পারে, অনেকগুলো কারণ হতে পারে। এই যে 3 নাম্বার পয়েন্টে দেখেন ওয়াশিং ফাস্টনেস। ওয়াশিং ফাস্টনেস মানে কি, কাপড়টা ধোয়ার ফলে যদি আমার কাপড় থেকে কালারটা ব্লিড হয়। এরপর হচ্ছে লাইট ফাস্টনেস। লাইট ফাস্টনেস মানে কি, আলোর কারণে। আলোর কারণে বলতে এখানে কি টর্চ লাইট দিয়ে আমি কি কালার করব না, কাপড় যখন আমরা রোদে শুকাই তখন সানলাইটের কারণে দেখবেন যে অনেক ক্ষেত্রে কাপড়ের কালারটা অনেক সময় ফেড হয়ে যায়, ঠিক আছে? রং যে উঠে চলে যায় ব্যাপারটা এরকম না, বাট কালারটা ফেড হয়ে যায়। এরপর আছে হচ্ছে কি রাবিং ফাস্টনেস। রাবিং মানে কি, ফ্রিকশন। অনেক সময় দেখবেন যে ধরেন ব্যাগ যখন ক্যারি করতেছেন তখন শোল্ডারের দিকটায় বা বডি পার্টসের যে অংশগুলোতে আপনার ফ্রিকশন বেশি হয় সেই অংশগুলোর ক্ষেত্রে কালারটা ফেড হয়ে যায়। পার্সপিরেশন ফাস্টনেস। পার্সপিরেশন মানে কি, মানে হচ্ছে সোয়েটিং। হ্যাঁ, হিউম্যান বডিতে যে সোয়েটিংটা হয় বা ঘামটা হয় সেটার কারণে। বডি পার্টসে আন্ডার আর্মসের দিকে দেখবেন যে অনেক সময় আপনাদের কি ফ্যাব্রিকের কালারটা ফেড হয়ে যায়। তার মানে শুধুমাত্র যে কাপড় ধুলেই কালারটা চলে যাবে এরকম না, বিভিন্ন কারণে কালারটা যেতে পারে। ক্লোরিন ফাস্টনেস আছে, আয়রন ফাস্টনেস আছে। ক্লোরিন ফাস্টনেস আপনার হচ্ছে এটা নিয়ে থাকে আপনার ইয়েতে ব্লিচিং এর ক্ষেত্রে না, আপনার হচ্ছে যে সুইমিং পুলের থাকে না, সুইমিং পুলের পানিটা ওটার মধ্যে কিন্তু ক্লোরিন থাকে। সো ওই পানিতে আপনার যে ফ্যাব্রিকগুলো যদি অনবরত আপনি ইউজ করেন সেক্ষেত্রে কালারটা ফেড হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। আর লাস্টের যেটা বলা হচ্ছে দ্য ফাস্টনেস অফ কালার ইজ ডিপেন্ডেন্ট অন দ্য টাইপ অফ ডাই, ডেপথ অফ শেড, কালার অ্যান্ড প্রসেস প্যারামিটারস অফ ডাই। তার মানে কালার ফাস্টনেসটা যে শুধুমাত্র এই প্যারামিটারগুলোর উপরে ডিপেন্ড করবে ব্যাপারটা এরকম না। এটা ডিপেন্ড করবে কিসের উপর, টাইপ অফ ডাই, আপনি কি ধরনের ডাই ইউজ করতেছেন সেটার উপর। ওয়েট প্রসেসিং 1 আপনারা বিভিন্ন ডাই নিয়ে করছেন না, যে ডিরেক্ট ডাই, অ্যাসিড ডাই, অ্যাসিড ডাই, রিঅ্যাক্টিভ ডাই। তো দেখা গেছে যে এক একটা ডায়ের প্রপার্টি কি,
একই কালার। যেমন ডিরেক্ট ডায়ের তুলনায় কিন্তু গ্ল্যাড ডাই বা হচ্ছে রিয়েক্টিভ ডায়ের প্রপার্টিসটা ভালো। তো ধরেন একই কালার, রেড কালার, দুইটা ফ্যাব্রিক, একটা হচ্ছে ডিরেক্ট কালার ডিরেক্ট ডাই দিয়ে ডাইং করা, একটা হচ্ছে রিয়েক্টিভ ডাই দিয়ে ডাইং করা। রিয়েক্টিভ ডায়ের যে ফ্যাব্রিকটা সেটা কিন্তু কি স্থায়িত্বকালটা বেশি হবে। তারপর হচ্ছে ডেপথ অফ শেড। ডেপথ অফ শেড বলতে কি বোঝায়? কালারের কনসেন্ট্রেশনটা। যেমন ধরেন রেড কালার বা ধরেন ব্লু কালারের কথা যদি বলি, ব্লু এর কিন্তু অনেকগুলো শেড আছে, তাই না? যেমন হচ্ছে স্কাই ব্লু, নেভি ব্লু, রয়্যাল ব্লু। তো ওই যে ডেপথটা, কতটুকু ডেপথ সেটার উপরে ডিপেন্ড করে। যেমন দেখবেন লাইট কালারগুলোর ক্ষেত্রে কিন্তু কালার যে ফেড হচ্ছে বা কালারটা যে উঠে যাচ্ছে সেটা যতটা না হয়, ডার্ক কালারের ক্ষেত্রে সেটা আরো বেশি ভালো বোঝা যায়। তারপর হচ্ছে কালার, হ্যাঁ ডেপথ অফ শেড, কালার এন্ড প্রসেস প্যারামিটার ইন ডাই। তার মানে এখানে হচ্ছে আমাদের ওভারঅল কি কালার ফাস্টনেস নিয়ে তিনটা জিনিস দেওয়া আছে। কালার ফাস্টনেসটা কি, এটার ইফেক্টটা কি, এটার যে ডাইভার্সিফাইড টাইপস সেগুলো। এটা জাস্ট একবার দেখতে পারবেন। এখান থেকে স্পেসিফিক ওরকম কোয়েশ্চেন বলতে সর্বমোট আসতে পারে, অথবা কালার ফাস্টনেস কি এরকম কোয়েশ্চেন থাকতে পারে। এখন হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ধরেন আমি এর আগেও যেই ক্লাসগুলো দিয়েছি আপনাদের পিলিং এর ক্লাস আপনারা দেখছেন না যে একটা স্ট্যান্ডার্ড ছিল 1 2 3 4 5 যে সিভিয়ার পিলিং, মডারেট পিলিং, এরকম আমাদের প্রত্যেকটা টেস্টিং এ কি থাকে, এক একটা স্ট্যান্ডার্ড থাকে। আসলে টেস্টিংটা আমরা কেন করতেছি? কোয়ালিটিটা অ্যাসিওর করার জন্য, গুণগত মানটা ভালো কি ভালো না সেটা ইন্ডিকেট করার জন্য। এটা আমি কিভাবে শিওর হব? এখন ধরেন একটা কাপড় থেকে রং উঠছে, কতটুকু রং উঠছে এটা আমি অবশ্যই কি করতে হবে, একটা জিনিসের সাথে কম্পেয়ার করতে হবে, তাইলে আমি বুঝতে পারবো যে আসলে এটার গুণগত মানটুকু মানে কি পর্যায়ে আছে। তো এরকম আমাদের কিছু স্ট্যান্ডার্ড থাকে। তো এখানে কিছু স্ট্যান্ডার্ডের কথা মেনশন করা আছে, বাট হেডলাইনটা কি দেওয়া আছে পড়েন তো? এক্সপ্রেশন অফ ফাস্টনেস প্রপার্টি। পরের লাইনটা কি দেওয়া আছে? All agencies except তার মানে কি অল এজেন্সি এক্সেপ্ট লাইট। তার মানে লাইট ফাস্টনেস বাদে যত ধরনের ফাস্টনেস আছে, একটু আগে আমরা দেখলাম না যে রাবিং ফাস্টনেস, তারপর কালার ফাস্টনেস, পার্সপিরেশন ফাস্টনেস, লাইট ছাড়া সবকিছুর জন্য কি করতে হবে আমাদের? এই 5টা স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি কথাটা? এখন যদি কোয়েশ্চেন আসে এরকম যে write down the expression of fastness property in case of rubbing fastness, তখন আমরা কি করব? এটা দিব। কেন এটা দিব? কারণ এখানে বলা আছে লাইট ছাড়া যত ধরনের ফাস্টনেস আছে সবগুলোর এক্সপ্রেশন কোনটা দিয়ে? এই 1 থেকে 5 আর লাইটের জন্যটা এই যে এখানে আলাদাভাবে দেওয়া আছে। বুঝতে পারছি? তার মানে লাইটের জন্য হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত যেই প্যারামিটারসটা সেটা, আর লাইট বাদে যত ফাস্টনেস আছে সেটার জন্য কি এটা। এগুলা কিন্তু ফিক্স এবং এগুলা কিন্তু স্ট্যান্ডার্ড ওয়াইজ আপনার ফিক্স রাইট, সেগুলো অবশ্যই মেনটেন করতে হবে। এখন আমাদের যদি আমরা ইয়েটা দেখি, স্ট্যান্ডার্ডটা দেখি, এখানে কয়টা স্ট্যান্ডার্ড দেওয়া আছে? 5টা। 1 2 3 4 5। এখানে হচ্ছে ধরেন 5টা হচ্ছে এক্সিলেন্ট, 4টা হচ্ছে কি গুড, 3 হচ্ছে ফেয়ার, 2 হচ্ছে পোর, আর 1 হচ্ছে কি ভেরি পোর। এখন এখানে নাম্বারের সাথে যে কথাটা, এটা আপনারা কিভাবে বুঝবেন? এটার জন্য আলাদা একটা স্কেল আছে। হ্যাঁ, ছবি আছে সম্ভবত স্লাইডে, একটা স্কেল আছে যে স্কেলে আপনার নাম্বারিং করা থাকে। তো আপনি জাস্ট আপনার স্যাম্পলের সাথে এটাকে পাশাপাশি রেখে ইয়ে করবেন, ম্যাচ করবেন। আমরা যখন স্লাইডটাতে যাবো বুঝতে পারবেন। আর এখানে কি আছে আমাদের 8টা স্ট্যান্ডার্ড দেওয়া আছে, এটা একবার করবেন। জাস্ট কোয়েশ্চেনে খেয়াল করবেন যে লাইট ফাস্টনেস নাকি হচ্ছে অন্য কোনো ফাস্টনেস। যদি লাইট ফাস্টনেস চাই তাহলে কোনটা হবে? এটা হবে। আর লাইট ছাড়া যে কোনোটা চাইলে এখন হচ্ছে এখানে আমরা কি একটা ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছি, তাই না? ইনস্ট্রুমেন্টের নাম দেওয়া আছে কি ক্রপ মিটার। তার মানে এই ক্রপ মিটারের সাহায্যে যদি আমরা কি করি? ক্রপ মিটারের সাহায্যে আমরা কালার ফাস্টনেস টু রাবিং টেস্ট করি। এখানে আমাদের এটা মেনশন করা নেই। কালার ফাস্টনেস টু রাবিং মানে ফ্রিকশনের ফলে যে আমাদের কালারটা উঠে যায় সেটা টেস্ট করি। কোন মেশিনের সাহায্যে? ক্রপ মিটারের সাহায্যে।
অথবা কালার ফাস্টনেস টু রানিং এর ওয়ার্কিং প্রিন্সিপাল, মানে ঘুরে ফিরে আমাদের স্লাইডে যেটা দেওয়া আছে সেটাই। তো এই মেশিনটাকে আপনারা এর আগে দেখছেন? এটা আমাদের ল্যাবে আছে। হ্যাঁ, এটা আমাদের ল্যাবে আছে, বাট ওই যে এখন কোনো কানেকশন দেওয়া হয়। এটা এখানে চলে কিনা সেটা আমি জানি না, আমি যত শুনছিলাম যে এই হ্যান্ডেলটার মধ্যে একটু প্রবলেম আছে। যাই হোক, আমি তো এটা দেখাই তো আমাদের ওই বিল্ডিং এ ছিল। হ্যাঁ এটা আনা হয়েছে, আপাতত আনা হয়েছে। আচ্ছা, এটা আমি হচ্ছে দেখা দিব। প্রথমত জানতে হবে মেশিনটার নাম। মেশিনটার নাম হচ্ছে কি? ক্রপ মিটার। মেশিনের কয়েকটা পার্টস আছে। পার্টসের মধ্যে আমরা যদি ইউজুয়ালি বলি হ্যান্ডেল কোনটা, রাইট সাইডে যেটা হচ্ছে আমরা কি করবো, আপনার আর কি রোটেট করবো, সেটা হচ্ছে হ্যান্ডেল। আচ্ছা, এখানে মনে হয় অ্যাপারটাস দেওয়া নেই। আমি হচ্ছে কয়েকটা পয়েন্ট আগে আপনাদেরকে দেখাই দিই। ধরেন এটা হচ্ছে কি আমাদের ইকুইপমেন্টটা। হ্যাঁ, ইকুইপমেন্টের মধ্যে এই নিচের অংশটুকু হচ্ছে কি বেস। এটা হচ্ছে আমাদের মেশিনের বেস। এখানের অংশটুকু হচ্ছে হ্যান্ডেল, যেটাকে আমরা কি করবো, রোটেট করবো। আর এখানে একটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন না, এটার কাজটা কি জানেন? এটা একবার ভিতরে যায়, একবার হচ্ছে সামনে আসে। ভিতরে যায় আর সামনে আসে কেন? কারণ এখানে যে অংশটুকু, এটা আমার ফ্যাব্রিকের সাথে কি করে, রাবিং করে। এখানে আপনারা খেয়াল করে দেখছেন একটা অংশ দেখা যাচ্ছে সাদা। সাদা অংশটা হচ্ছে একটা কাপড়। এই কাপড়টা কি কাপড় একটু পরে আমরা দেখবো, হচ্ছে রকিং ক্লথ, যেটা দ্বারা আর কি আমরা কি করি, রাবিং করি। আর নিচে একটা ব্লু কালারের ফ্যাব্রিক দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে স্যাম্পল। তার মানে এখানে এই ইকুইপমেন্টে টেস্ট করার জন্য আমার কি লাগবে, দুইটা ফ্যাব্রিক লাগবে। একটা হচ্ছে কালার ফ্যাব্রিক, আর একটা হচ্ছে কি হোয়াইট, মানে হচ্ছে রকিং ক্লথ লাগবে। আর একটা হচ্ছে আমার লাগবে কি ডাইড ফ্যাব্রিক। তো নিচে আমাদের যে ফ্যাব্রিকটা আছে সেটা হচ্ছে ডাইড ফ্যাব্রিক, আর উপরেরটা থাকবে কি হোয়াইট কালারের ফ্যাব্রিক। আর এখানে একটা আলাদা একটা ইয়ে দেখতে পাচ্ছেন আপনারা, যে এই অংশটুকু, এটা হচ্ছে স্যাম্পল হোল্ডার। মানে ব্যাপারটা হচ্ছে, এটা যদি আমার মেশিন হয়, এটা মেশিনের উপর আমি ফ্যাব্রিকটা রাখবো, রাখার পর একটা কিছু দিয়ে এটাকে কি করে দিব, মানে স্যাম্পল হোল্ডার দিয়ে এটাকে অ্যাটাচ করে দিব। এরপর উপরের এই পয়েন্টটা কি করবে, ফ্যাব্রিকটার মধ্যে এরকম রাবিং করবে। বুঝতে পারছি এতটুকু? আচ্ছা, আমরা যদি এখন একটু ইয়েতে যাই, ওয়ার্কিং প্রসিডিউরে যাই, তাহলে আর একটু ধারণা পাবো। আচ্ছা, ওয়ার্কিং প্রসিডিউরে যাওয়ার আগে একটা জিনিস এখানে একটু দেখেন, ওয়ার্কিং প্রসিডিউরের উপরে যে কথাটা লেখা আছে সেটা কি, ড্রাই ওয়ার্কিং টেস্ট। প্রথমত কালার ফাস্টনেস টু রাবিংকে আমরা হচ্ছে দুইটা ক্যাটাগরিতে ভাগ করবো। একটা হচ্ছে শুকনো অবস্থা, আর একটা হচ্ছে কি ভেজা অবস্থা। মানে ফ্যাব্রিকটা যে আমরা রাবিং করবো, একবার রাবিং করবো যখন কিনা কাপড়টা কি থাকবে, শুকনো থাকবে। আরেকবার রাবিং করবো যখন কিনা এটার মধ্যে ডিস্টিল ওয়াটার দিয়ে হালকা একটু কি করা হবে, ভেজানো হবে। দুইটার প্রসিডিউর সেম, জাস্ট পার্থক্য কোথায়, একটার মধ্যে কাপড়টা শুকনো থাকবে আর একটার মধ্যে ভেজানো হবে। তো আপনারা যেটা করবেন, ড্রাই ক্রকিং টেস্টটা লিখবেন আগে, ওয়েট ক্রকিং এ সেম অ্যাজ প্রিভিয়াস প্রসিডিউরটা লিখে দিবেন। বুঝতে পারছি? আচ্ছা, ড্রাই ক্রকিং টেস্টে কি বলা হচ্ছে, স্যাম্পল ইজ কাট অ্যাকর্ডিং টু দ্য ডাইমেনশন। তার মানে স্যাম্পলটাকে আমাদের মানে স্ট্যান্ডার্ড ওয়াইজ ডাইমেনশন অনুযায়ী কাট করতে হবে। এখানে ডাইমেনশনটা কত, 13 × 5 সেন্টিমিটার। স্যাম্পল ইজ পুট অন দ্য ইমারি সারফেস। ইমারি সারফেস বলতে আমরা যে বেসটা দেখলাম, সেই বেসের উপর আমাদের কি করতে হবে, স্যাম্পলটাকে রাখতে হবে। স্যাম্পল ইজ অ্যাটাচড উইথ দ্য পিন স্পেসিমেন হোল্ডার। ওই যে আমি একটু আগে ছবিতে বললাম না, ওই যে ব্লু কালারের ফ্যাব্রিকটার উপরে যে একটা গ্লাস টাইপ অংশ আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি স্যাম্পল হোল্ডার আর কি। তো এটাই আর কি বলা হচ্ছে যে স্যাম্পল ইজ অ্যাটাচড উইথ দ্য পিন স্পেসিমেন হোল্ডার। এটা দ্বারা আমরা কেন অ্যাটাচ করতেছি, ধরেন আমার যদি এটা বেস হয়, তারপর আমি যদি ফ্যাব্রিক রাখি এবং ওপরে এটা দিয়ে যদি রাবিং করি, তাহলে কি কাপড়টা নড়ে চলে যাবে না? কাপড়টা যাতে না নড়ে যায়, এটাকে ফিক্সড রাখার জন্য আমরা কি করতেছি, এই স্যাম্পল হোল্ডারটা দিয়ে এটাকে চাপ দিয়ে প্রেস করে রাখতেছি। Scoured and bleached crocking cloth is wrapped over the finger and it is attached by spring clip. এখানে কি বলছে আরেকবার পড়েন তো, scoured and bleached crocking cloth is wrapped over the finger and it is attached by spring clip. তার মানে এখানে যে সাদা কালারের কাপড়টা আমরা দেখতেছি সেটা কি, ক্রকিং
ব্লিচিং করা, তার মানে এটার মধ্যে কিন্তু কোনো ডাই নাই, ঠিক আছে, একদম সাদা কালারের ফ্যাব্রিক। এবং ও ক্লাস করতেছে। আচ্ছা, এই ফ্যাব্রিকটাকে আমরা কি করব, এখানে আমাদের উপরে একটা ফিঙ্গার থাকে, ধরেন এরকম, ঠিক আছে, এই ফিঙ্গারের উপরে এটাকে আমরা হচ্ছে ফ্যাব্রিকটাকে এভাবে দিই, দিয়ে একটা ক্লিপ দিয়ে এটাকে অ্যাটাচ করব। এরপর বলা হচ্ছে কি ফিঙ্গার আর্ম ইজ ব্রট ডাউন। ফিঙ্গার আর্ম কোনটা, এই যে এটা, মানে এটা কি উঁচুর দিকে থাকে, এটাকে আমি কোন ফ্যাব্রিকের সাথে হ্যাঁ ডাউন করে অ্যাটাচ করি। অপারেটিং হ্যান্ডেল ইজ রোটেটেড 10 টাইমস উইদিন 10 সেকেন্ড। তার মানে পার সেকেন্ডে একবার, পার সেকেন্ডে আমি কি করব, একবার করে রোটেট করব। এখন এই জিনিসটা মেইনটেইন করতে হবে যাতে করে 1 সেকেন্ডে একবার হয়। ধরেন আপনি এইভাবে একটা ঘুরানি দিলেন, দিয়ে 2 মিনিট অপেক্ষা করে আবার একটা ঘুরানি দিলেন, তাহলে কি হবে না, রাবিংটা কিন্তু প্রপারলি হবে না। এবং এটা কেমন হতে হবে, ধরেন যাবে এবং আসবে, এটা হচ্ছে কি একটা রোটেশন কমপ্লিট, তার মানে 1 সেকেন্ডে এটা গেল আবার হচ্ছে আসবে। আচ্ছা, এরপর বলা হচ্ছে কি স্যাম্পল এন্ড ক্রকিং ক্লথ ইজ টেকেন আউট। 10 বার করার পর আমি কি করব, স্যাম্পলটাকেও নিব এবং ক্রকিং ক্লথটাকেও বের করব। Sample is compared to the standard sample with the grayscale 1 and crocking cloth is compared to the standard sample with grayscale 2. তার মানে এখানে দুইটা ফ্যাব্রিককে আমার কি করতে হবে, কম্পেয়ার করতে হবে। একটা হচ্ছে আমি গ্রেস্কেল 1 এর সাথে কম্পেয়ার করব, আর একটা হচ্ছে গ্রেস্কেল 2 এর সাথে কম্পেয়ার করব। কিভাবে কম্পেয়ার করব দেখতেছি। তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ওয়েট ক্রকিং টেস্ট। আমাদের ড্রাই ক্রকিং আমরা কি করলাম, কাপড়টাকে কিন্তু মানে যে অবস্থায় ছিল সেই অবস্থায় টেস্ট করছি। বাট ওয়েট ক্রকিং এর ক্ষেত্রে ফার্স্টে কি বলা আছে দেখেন, ইন কেস অফ ওয়েট ক্রকিং টেস্ট ক্রকিং ক্লথ ইজ ওয়েটেড উইথ দ্য হেল্প অফ ডিস্টিল্ড ওয়াটার। ক্রকিং ক্লথ কোনটা ছিল, সাদা, মানে আমি কিন্তু এখানে স্যাম্পলটাকে ভেজাবো না, যেই কাপড়টা আমাদের ফিঙ্গারের মধ্যে ছিল সাদা কালার, ওই কাপড়টার মধ্যে আমি জাস্ট কয়েক ড্রপ পানি দিই। পানি দেওয়ার পর আমি কি করব, ফ্যাব্রিকটার মধ্যে রাবিং করব। and that same procedure is done as dry crocking test. এখানে দুইটা দেওয়া আছে, আপনার হচ্ছে কি বলে এটাকে, দুইটা স্যাম্পল দেওয়া আছে। এর মধ্যে এই যে এখানে যেটা ধরেন একটা তো ব্লু, একটা হচ্ছে আপনার ব্ল্যাক, বাট এটা যে জিনিসটা ইন্ডিকেট করতেছে যে আপনার কোনটার ক্ষেত্রে কতটুকু পরিমাণ কালার ব্লিড হয়েছে। এখন ধরেন এইটা ধর আমরা কি বুঝতে পারতেছি যে ক্রকিং ক্লথের মধ্যে এতটুকু রং উঠে আসছে, কোথা থেকে উঠে আসছে, স্যাম্পল থেকে। এখন দেখেন এখানে কি আমার কিছু স্কেল দেওয়া আছে না, এই স্কেলে কিন্তু গ্রেডিং দেওয়া আছে, দেখা যায় এই যে 1 1 2 3 4 5 এরকম। এবং দেখেন এখানে গ্রেডিংটা কিরকম, পাশে হচ্ছে সাদা আর এই পাশে হচ্ছে কি একটু গ্রে টাইপের কালার। সো এই জিনিসটাকে আমরা কি করব, কম্পেয়ার করব যে এটা সাদা আর এটা হচ্ছে কি কালার, কোনটার সাথে এটা আমার ম্যাচ করে, ঠিক আছে। আর ফাইনাল রেজাল্টটা কি হবে, ম্যাক্সিমাম যে আমাদের ম্যাক্সিমাম যে টেস্টিং স্যাম্পলটা সেটা যতটুকু ম্যাচ করবে এটাই হবে আমাদের কি ফাইনাল রেজাল্ট। আর এখন হচ্ছে আপনাদের কাজে এটা এই এক্সপেরিমেন্টের এই টেস্টিংয়ের প্রিকশনগুলো আমাকে বলতে হবে। আপনাদের একটা জিনিসই শুধু স্লাইডে অ্যাড করা নাই, সেটা হচ্ছে কি প্রিকশন। লাস্ট ক্লাসেও বলছি, এই ক্লাসে কিন্তু বলে দিচ্ছি, ওটা অ্যাড করা নাই, ওটা একটু নিজে বলেন, একজন একজন করে বলেন যে এটা প্রিকশন কি হতে পারে। Should be must be used হবে, এটা তো হচ্ছে আর সেন্টেন্স আকারে বলা গেলে আপনাদের আর কি এটা ক্লিয়ার হচ্ছে। Should be sample is card according to card. Should be sample is card, এরকম ভাবে লিখলে তো হচ্ছে না। Should be তো কিছু বলবেন, হ্যাঁ বলেন। Sample should be cut according to proper dimension. হ্যাঁ এই তো মানে ফার্স্ট এটা 1.3 cm into 5 13 cm. 13 into 5 13 cm. 13 cm Into 5 cm.
Sample is should be good on the good on না এটা আমাদের ইয়েতে সাধারণত যাবে না। ওই সার্ভিসের দরকার নেই। surface property. এটা কিন্তু আমাদের ইয়েতে যাবে। Sample is should be attached. তো 2 নম্বরে বাদ দিয়ে দাও। 3 নম্বরে রয়েছে sample is should be attached with the pinnet specimen holder. আচ্ছা আমি বলি ফার্স্ট পয়েন্টটা ঠিক আছে, হ্যাঁ আপনারা সেন্টেন্সটা কিন্তু প্রপারলি দেওয়ার ট্রাই করবেন। আমি ফার্স্টে বলছি ইজ এর জায়গায় কি হবে, শুড বি হবে। আপনি এই কাপড়টাকে যদি ঠিকমতো না কাটেন কখনোই এই এক্সপেরিমেন্টটা আপনি প্রপারলি করতে পারবেন না। এখন 13 সেন্টিমিটার একটু 5 সেন্টিমিটার না নেন, আপনি যদি 5 সেন্টিমিটার একটু 2 সেন্টিমিটার নেন, এটা তো আমার স্যাম্পল হোল্ডারেই জায়গা হবে। তাইলে আমার প্রথম কাজ কি, স্যাম্পলটাকে প্রিসাইজলি কাটতে হবে। তো যে কোনো এক্সপেরিমেন্টে বা যে কোনো টেস্টিংয়ে আপনি হচ্ছে এই কথাটা মেনশন করবেন, স্যাম্পল শুড বি কাট প্রপারলি প্রিসাইজলি অ্যাকর্ডিংলি, যে কোনো একটা। এটা প্রথমেই যাবে। এখন সেকেন্ড rotate properly timing. That is 10 ওইভাবে times. দেওয়া যাবে 10 times within 10 seconds. উইদিন 10 সেকেন্ড। Simultaneously should be rotated Simultaneously. according to time frame. আচ্ছা আর ঠিক আছে। আচ্ছা আমরা একটু পয়েন্ট বাই পয়েন্ট যাই। সেকেন্ড পয়েন্ট যেটা স্যাম্পল ইজ পুট অন দ্য এভারেজ সারফেস, এটা আসলে সাবধানতার মধ্যে পড়ে না, বাট 3 নাম্বারটাকে আমরা সাবধানতার আন্ডারে করতে পারি জি। যে স্যাম্পল শুড বি প্লেসড Attached. হ্যাঁ উইথ দ্য প্রিন্ট স্পেসিমেন হোল্ডার। এটা কেন সাবধানতার মধ্যে আমরা ফেলব, অথবা কারণ কাপড়টাকে যদি আপনি অ্যাটাচ না করে দেন, জিনিসটা যখন রাবিং করবে তখন কাপড়টা কি হবে, সরে যাবে। তার মানে আমি এক্সপেরিমেন্টটা প্রপারলি করতে পারবো না। আপনাকে চিন্তা করতে হবে যে আসলে কোন কাজটা না করলে আমার রেজাল্টটা কি আসবে না, প্রপারলি আসবে না। আচ্ছা এরপরে আমরা বলতে পারি যে 4 নাম্বারটাও আমরা আনতে পারি যে ক্রকিং ক্লথটা আমাদের অবশ্যই কি করতে হবে, ফিঙ্গারে অ্যাটাচ করতে হবে। আচ্ছা এরপর হচ্ছে অপারেটিং হ্যান্ডেলটা আমরা দিব যে আমাদের অপারেটিং হ্যান্ডেলটা প্রপারলি রোটেট করাতে হবে। এখন কততে সেটা আপনারা যেটা মেনশন করতে পারেন, না মেনশন করলেও সমস্যা নেই। আচ্ছা এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে স্যাম্পলটাকে আমরা যে কম্পেয়ার করব সেটা কিভাবে করতে হবে, প্রিসাইজলি করতে হবে। এটা প্রিসাইজলি করতে হবে কেন, এখন ধরেন এই যে এই ছবিটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ব্লু কালার ভালোই উঠছে, তাই না? এখন যেভাবে উঠছে এটার কিন্তু রেটিংটা আসলে একটু খারাপই, কিন্তু আমি যদি এটাকে ভালো রেটিং দিই তাহলে কি হবে না, সেই জন্য আমাদের বলতে হবে যে crocking cloth must be matched with the standard properly. বুঝতে পারছি সবাই? সবাই কি ক্লিয়ার? জি ম্যাম। মিডিয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদের এই 4টা টপিকই থাকবে। হ্যাঁ এটা আমরা বলতেছি সার্ভিসেবিলিটি, পিলিং, প্রিন্ট রেজিস্ট্যান্স আর হচ্ছে কালার পারচেজ। কালার পারচেজ। আরেকটা চ্যাপ্টার পড়ানো যাইতো বাট আমি দিচ্ছি না, দরকার নাই। 4টা থেকেই 4টা কোয়েশ্চেন, বাকিগুলো আপনারা হচ্ছে ফাইনালের পরে দেওয়া হবে। ঠিক আছে? আর কারো কোনো কোয়েশ্চেন? 11 ব্যাচের ক্লাস টেস্ট আমি হচ্ছে কালকে দিয়ে দিব, আর 12 ব্যাচেরটা হচ্ছে নেক্সট উইকে। কি সিলেবাস ছিল, ফিলিং আর ফিক্স, হ্যাঁ সেই সিলেবাস। আচ্ছা আর নেক্সট ক্লাস যেটা মানে নেক্সট ফ্রাইডেটা হচ্ছে আমাদের লাস্ট ক্লাস থাকবে। তো ওই ক্লাসে শুধুমাত্র আপনাদের একটা রিভিউ আর হচ্ছে সাজেশন কিছু দিয়ে দিব। আচ্ছা ক্লাস টেস্ট কি টপিকস এখানে হবে? পিলিং আর ক্রিজ রেজিস্ট্যান্স। দিনে আর ক্রিজ রেজিস্ট্যান্স এটাই দিছিলাম না?